প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই কুশলে আছো। আজকে আমরা গতদিন পড়িয়েছিলাম অণুজীব বিজ্ঞানের ভাইরাস, আজকে তারপরেই পড়াচ্ছি ব্যাকটেরিয়া। ভাইরাস ছোট, ব্যাকটেরিয়া বড়, আস্তে আস্তে ছোট থেকে বড় দিকে আমরা যাচ্ছি। এরপরে পড়াবো আমরা ম্যালেরিয়াল প্যারাসাইট। যাই হোক, ভাইরাসের পরে ব্যাকটেরিয়া। আমরা প্রথমে ব্যাকটেরিয়াকে আবিষ্কার করছিলেন, এটা জানা দরকার। ব্যাকটেরিয়া কি, ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য, তারপর ব্যাকটেরিয়া মানুষের কি উপকার করে অপকার করে, এভাবে আমরা পড়িয়ে যাবো। তোমরা নিশ্চয়ই নাম শুনেছ হল্যান্ডের বিজ্ঞানী অ্যান্টনি ভ্যান লিওনহুক। একটা গল্প, অ্যান্টনি ভ্যান লিওনহুকের বাবা ছিলেন কাঁচ বিক্রেতা, কাঁচের দোকানের মালিক। এই ভদ্রলোক কাঁচের দোকানে তার বাবার সঙ্গে মাঝে মাঝে বসতেন। তোমরা কি জানো যে কাঁচ যখন যার যতটুকু দরকার ততটুকু কাঁচ নেওয়ার পরে কাটপিস পড়ে থাকে। এখন আর কাঁচের দোকানে শিল্ড থাকে, যেটা দিয়ে কাঁচের ধার মেরে দিতে হয়। তো এখন এই অ্যান্টনি ভ্যান লিওনহুক অল্প বয়স, তিনি এই যে কাটপিস কাঁচ এই শিলে ঘষে ঘষে এরকম দেখতেন, বাহ বেশ বড় বড় দেখায়, ছোট বড় দেখায় এরকম করলে। তা হল্যান্ড এবং আমাদের দেশ ঠিক দ্রাঘিমাংশ অক্ষাংশ প্রায় একই লেভেল, যার জন্য আমাদের দেশেও মে জুন জুলাই মাসে বৃষ্টি হয়, সেখানেও বৃষ্টি হয় একই সময়। তো সেই সময় ওই অ্যান্টনি ভ্যান লিওনহুক এরকম 453টি এরকম কাঁচ ঘষে রাখলেন, তার নাম পরকলা বা লেন্স। তো উনি করলেন কি, একটা পাত্রে জুন মাসের বৃষ্টি 9 জুন একটু পানি ধরলেন। ধরার পরে এইবার সেই তার কাঁচ তার লেন্স দিয়ে দেখলেন, এখন উঁচু নিচু করে দেখলেন, কিছু দেখলেন না। একই পানি 10ই জুন আবার একটু দেখলেন, 10ই পানি বৃষ্টির পানি যে পড়েছে সেটা দেখে কিছু না কিছু দেখা যায়। 11ই জুন দেখলেন সেই তার তৈরি করা পরকলা দিয়ে। তখন তিনি দেখে বললেন, বিধাতা তুমি এতই করতে পারো সব কিছুই, যে এক ফোঁটা পানিতে কত কি না আছে, যে এক থাম পরিমাণ জায়গায় কোটি কোটি জিনিস রয়েছে যেটা কেউ না দেখলে বিশ্বাস করবে না। কেউ তার গোলাকার, কেউ দণ্ডাকার, কেউ স্প্রিং আকার, কেউ বা কমা আকার। এই কথাটি তিনি লিখেছিলেন তার ভাষায়। এটা প্রিন্সিপালস অফ বায়োকেমিস্ট্রি লেরিঞ্জারের বইয়ে লেখা আছে এটা। এবং সেই গোলাকার, দণ্ডাকার, স্প্রিং আকার, কমাকার 4 প্রকার ব্যাকটেরিয়া আজও পৃথিবীতে বিরাজ করছে। তাই তাকে ফাদার অফ ব্যাকটেরিওলজি বলা হয়। যাই হোক, অ্যান্টনি ভ্যান লিওনহুক 1675 সালে তিনি এটা আবিষ্কার করেছিলেন। 1675 সালের 9 জুন, 10ই জুন, 11ই জুন তিনি এটা পেয়েছিলেন, তাই তাকে ফাদার অফ ব্যাকটেরিওলজি বলা হয়। এরপরে অনেকেই অনেক করেছেন। তা যাক, আমরা ব্যাকটেরিয়া কাকে বলে, আমরা আগের দিন কিন্তু অকোষীয় ভাইরাস বলেছি, অ্যাসেলুলার, আর আজ কিন্তু কোষীয়। আগের দিনটা বলেছি অতি আণুবীক্ষণিক বস্তু, আজকে হচ্ছে কি আণুবীক্ষণিক। এই যে ব্যাকটেরিয়া ভাইরাসের পার্থক্য আমরা পড়ার মতো পড়ব। তো যাক, আমরা এদের জড় কোষ প্রাচীর থাকে, উদ্ভিদের তো জড় কোষ প্রাচীর থাকে, তাহলে ব্যাকটেরিয়া কি উদ্ভিদ না প্রাণী? এটা প্রশ্ন আমার, দেখি তোমরা কি বলো। যাই হোক, আমরা এখন ব্যাকটেরিয়া কাকে বলে সেটাই দেখি। ব্যাকটেরিয়া হলো জড় কোষ প্রাচীর বিশিষ্ট এককোষী আণুবীক্ষণিক আদিকেন্দ্রিক অণুজীব, অর্থাৎ যার সুসংগঠিত নিউক্লিয়াস নাই, অর্থাৎ যে নিউক্লিয় বস্তুটি যেটা ডিএনএ সেটা থাকবে নিউক্লিওয়েডের মতো একটা ঘন পদার্থ হিসাবে তার কোষের ভেতর থাকবে। আদিকেন্দ্রিক অণুজীব যা সাধারণত ক্লোরোফিলবিহীন, সবুজ বর্ণকণিকা নাই, প্রধানত বিভাজন প্রক্রিয়া বংশবৃদ্ধি করে থাকে। তাহলে ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য শিখলাম এইটুকু। ব্যাকটেরিয়া কাকে বলে বললাম, এটা এককোষী আণুবীক্ষণিক আদি প্রকৃতির, যা বিভাজন প্রক্রিয়া বংশবৃদ্ধি করে এবং যা ক্লোরোফিলবিহীন। তাহলে ব্যাকটেরিয়ার সংজ্ঞা পড়লাম। আমরা কিন্তু এমসিকিউতে ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য এমসিকিউ থেকে আসবে, বা ব্যাকটেরিয়া ভাইরাসের পার্থক্য এমসিকিউ এই বৈশিষ্ট্যগুলোতে ভাইরাস এবং ব্যাকটেরিয়ার পার্থক্য থেকে লিখবে। আমরা ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য পড়ি। এরা অত্যন্ত ছোট আকারের অণুজীব, সাধারণত 0.2 to 50 মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে, অর্থাৎ এরা আণুবীক্ষণিক, মাইক্রোস্কোপিক, নট আল্ট্রা মাইক্রোস্কোপিক। ভাইরাস ইজ আল্ট্রা মাইক্রোস্কোপিক। এরা এককোষী জীব, তবে একসাথে অনেকগুলো কলোনি করে, এককোষী, একটা কোষ অনেকগুলো একসাথে থাকতে পারে। তোমরা তো দই খাও, তাই না? তোমাদের দই দেখানো হবে প্র্যাকটিক্যাল ক্লাসে। যদি দই দেখার পরে আমার বিশ্বাস অনেকেই দই খাওয়া ছেড়ে দিবে। কিলবিল করছে ব্যাকটেরিয়া, ভয় পাওয়ার কারণ নেই। ব্যাকটেরিয়া বেশিরভাগ উপকারী
দই তৈরি করতে গেলে কার্ড ফর্মিং ব্যাকটেরিয়া, দই তাই নাহলে দই তৈরি হবে না, অর্থাৎ এটা খাওয়া যাবে, এটা ইট ইজ এডেবল ব্যাকটেরিয়া। এককোষী জীব, তবে একসাথে অনেকগুলো কলোনি করে বা দল বেঁধে থাকতে পারে। আমরা উন্নত প্রাণী, উন্নত জীব, আমাদের কোষের রাইবোজোমে থাকে 80S মানের রাইবোজোম, 80S রাইবোজোম, আর ব্যাকটেরিয়া আদি প্রকৃতি বলি 70S মানের রাইবোজোম। অর্থাৎ ব্যাকটেরিয়া এবং উন্নত ব্যাকটেরিয়া আদি প্রকৃতির, আমরা উন্নত প্রাণীর 70S মানের রাইবোজোম। এসভেদবার্গ, যেটা তোমরা কোষ চ্যাপ্টারে শিখেছো, ব্যাকটেরিয়া আদি কেন্দ্রিক, অর্থাৎ রাইবোজোম 70S মানের। তা ব্যাকটেরিয়া কোষ প্রাচীরের প্রধান উপাদান পেপটিডোগ্লাইকান বা মিউকোপেপটাইড, সাথে পলিস্যাকারাইড, মুরামিক অ্যাসিড ও টিকোইক অ্যাসিড থাকে। এগুলো জানতে হবে, কিন্তু এগুলো এমসিকিউতে দেবে। এদের বংশগতি উপাদান হলো একটি দ্বিসূত্রক ডিএনএ। ব্যাকটেরিয়ার দেহের ভেতরে দ্বিসূত্রক ডিএনএ থাকে। আমরা কিন্তু আরএনএতে দ্বিসূত্রক এক সূত্রক পেয়েছি, আরএনএ সবসময় কি বলে, ভাইরাসে কিন্তু এক সূত্রক। আচ্ছা, যা ব্যাকটেরিয়াল ক্রোমোজোম হিসেবে কাজ করে। এটি সাইটোপ্লাজম অবস্থায়, ব্যাকটেরিয়ার কোষের ভেতরে সাইটোপ্লাজম থাকে। এতে ক্রোমোজোমাল হিস্টোন প্রোটিন থাকে না। ডিএনএ অবস্থানের অঞ্চলকে নিউক্লিওয়েড বলে। ব্যাকটেরিয়ার ডিএনএ যেখানে থাকে সেই আসবে নিউক্লিওয়েড, নট নিউক্লিয়াস। এদের বংশবৃদ্ধি প্রধান প্রক্রিয়া দ্বিভাজন প্রক্রিয়া বংশবৃদ্ধি হয়ে থাকে, আমি দেখাবো। এদের কতক পরজীবী এবং রোগ উৎপাদনকারী, অধিকাংশই মৃতজীবী এবং কিছু স্বনির্ভর। পরজীবী, অপরের গায়ে। আমার দেহের ভেতর ব্যাকটেরিয়া আছে, তোমার দেহের ভেতর ব্যাকটেরিয়া আছে। আমাদের দেহের ইন্টেস্টাইনের ভেতরে ইসেরিয়া কোলাই তথা কোলাই ব্যাকটেরিয়া আছে, যা আমাদের দেহের ভেতর বিভিন্ন প্রয়োজনীয় ভিটামিন তৈরি করছে, পাশাপাশি ইনসুলিন তৈরি করছে। আর যার জন্যে আমাদের খাদ্য যা খাচ্ছি, যে গ্লুকোজ খাচ্ছি, সেটা সিনথেসিস হয়ে যাচ্ছে। ডায়াবেটিক পেশেন্টদের দেহের ভেতরে এই ইসেরিয়া কোলাই ব্যাকটেরিয়ার পরিমাণ কমে গেছে বা নাই, যার জন্য তাদের ন্যাচারালি ইনসুলিন তৈরি হয় না। তাই তাদের ইনসুলিন উৎপাদনকারী ঔষধ বা ইনসুলিন সরাসরি বাইরে থেকে পুশ করতে হয়। যাও, তাহলে এদের তাহলে ব্যাকটেরিয়া উপকারী, ইকোলাই ব্যাকটেরিয়া পড়াবো একটু পরেই। এরা সাধারণত বেসিক রং ধারণ করতে পারে। ব্যাকটেরিয়ায় ক্রিশ্চিয়ান গ্রাম নামক একজন বিজ্ঞানী এটা রং দিয়ে পরীক্ষা করেছিলেন, যে সেই রং মার্কিউরোক্রোমো, ফ্লুক্সিন ডাই, ক্রিস্টাল ভায়োলেট, এইসব ক্রিস্টাল ভায়োলেট, তারপরে আয়োডিন দ্রবণ, এসব দিয়ে, তারপরে রেকটিফাইড স্পিরিট দিয়ে এটা পরিষ্কার করে কোনো ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর যখন ভায়োলেট মানে বেগুনি রং ধারণ করে তখন গ্রাম পজিটিভ, যখন সেটা না করে রেড রং ধারণ করে স্যাপ্রারিন দিলে তখন গ্রাম নেগেটিভ। অর্থাৎ বেসিক রং ধারণ করতে পারে এদের কোষ প্রাচীর। ফাজ ভাইরাসের প্রতি এরা খুব সংবেদনশীল। আগের দিন আমার ফাজ T2 ব্যাকটেরিওফাজের কথা বলেছিলাম, অর্থাৎ T2 ফাজ বা T2 সিরিজের ভাইরাসগুলো এই ব্যাকটেরিয়াকে ধ্বংস করে এবং তাদের দেহের ভেতর ঢুকে বংশবৃদ্ধি করে। তাই ফাজের প্রতি এরা খুব সংবেদনশীল, সেন্সিটিভ। এদের সেখানে একটা কথা বাদ গেল মনে হয়, কেউ মৃতজীবী, স্যাপ্রোফাইট, মরা পচা গরু মরে গেলে, গাছপালা মরে গেলে, কেউ স্বনির্ভর, কেউ আবার নিজেরা খাদ্য তৈরি করতে পারে ইত্যাদি। এদের কতক বাধ্যতামূলক অবায়বীয়, অবশ্যই বায়ু ছাড়া বাঁচবে, বাধ্যতামূলক অবায়বীয়। অক্সিজেন থাকলে তারা বাঁচতে পারে না। সুবিধাবাদী অবায়বীয়, অর্থাৎ বায়ু থাকলেও বাঁচবে, না থাকলেও বাঁচবে। অক্সিজেনের উপস্থিতি ছাড়াও বাঁচতে পারে না, এরকম ব্যাকটেরিয়া রয়ে গেছে। তাই সেটা বাধ্যতামূলক অ্যারোবিক ইত্যাদি। তাহলে আমরা ব্যাকটেরিয়ার মোটামুটি বৈশিষ্ট্য পড়লাম। এরা কোথায় বাস করে? সব জায়গায়। ব্যাকটেরিয়া মাটিতে, পানিতে, বাতাসেও থাকে। জীবিত জীবে, জীবিত প্রাণীতে, জীবিত উদ্ভিদে, তারপরে ভেতরে বাইরে, তারপর তোমার পচা, যেখানে গাছগাছালি পচে গেছে, কম্পোস্ট হয়ে গেছে, সব জায়গায়। সার উৎপাদন করতে ব্যাকটেরিয়া লাগে, সার তথা পচা কম্পোস্ট সার তৈরি করতে ব্যাকটেরিয়া লাগে। দেখো, এই যে ইকোলাই ব্যাকটেরিয়া আমাদের যে একটু বলছিলাম যে ভিটামিন বি কমপ্লেক্স তৈরি করে, প্রকৃতপক্ষে যা মানুষের দেহের ভেতর থাকে, সব কিছু লেখা আছে এখানে। আমরা তাহলে ব্যাকটেরিয়া কাকে বলে, ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য শিখলাম। এখান থেকে আসি ব্যাকটেরিয়ার শ্রেণী বিভাগ। দিমিত্রি আইয়ারোভস্কি না অ্যান্টনি ভ্যান লিয়েনহুক এই যে ব্যাকটেরিয়া 4 ভাগে ভাগে, সেই ভাগগুলো এখনো রয়েছে। দেখো, আকৃতিগতভাবে ব্যাকটেরিয়া, এই দেখো, কক্কাস বা গোলাকার, ব্যাসিলাস বা দণ্ডাকার, ব্যাসিলাস, তারপর কমা আকৃতির, এই যে 3 নম্বর কমা, 4 নম্বর স্পাইরিলাম বা স্প্রিং আকার। পরে বহুরূপী তারকা বর্গাকার। এটা ব্যাকটেরিয়ার অনেক ভাগ পেয়েছে তাই, কিন্তু 104টা ভাগে ভাগ করেছিল। যাই হোক, আমরা আকৃতিগতভাবে ব্যাকটেরিয়া কক্কাস বা গোলাকার ব্যাকটেরিয়া, প্লুরাল কক্কাই,
তাদেরকে তাদের এই গোল গোল ব্যাকটেরিয়া পাশাপাশি অবস্থানের পর নির্ভর করে কয়েকটি ভাগে ভাগ করে আছে। যেমন ধরো এটা সিঙ্গেল, একটা আলাদা আলাদা হয়ে রয়েছে, তুমি মাইক্রোস্কোপ দেখবা তখন তার নাম হচ্ছে মাইক্রোকক্কাস বা মোনোকক্কাস। যেসব ব্যাকটেরিয়া গোলাকার এবং একাকার থাকে তাদেরকে মাইক্রোকক্কাস বা মোনোকক্কাস বলা হয়। যেমন মাইক্রোকক্কাস ডিনাইট্রিফিকান্স নাইট্রোজেন ফিক্সেশনের অপোজিট, অর্থাৎ নাইট্রোজেন ফিক্সেশন করে যে নাইট্রেট হয় সেটা যখন পুনরায় নাইট্রোজেন ফিরে দেয় তখন ডিনাইট্রিফিকান্স ব্যাকটেরিয়া দিয়ে হয়ে থাকে। এই যে তার এরকম ছবি দিবা, এগুলো কিন্তু উদাহরণ শেখবা প্লাস তার ক্লাসিফিকেশনটা শেখবা, কারণ তোমাকে এটা এমসিকিউতে দেবে। তারপরে মাইক্রোকক্কাস তারপর ডিপ্লোকক্কাস, ডিপ্লো মানে দুই, দেখো দুটো এক জায়গায় বেরিয়েছে ডিপ্লোকক্কাস। যেমন ডিপ্লোকক্কাস নিউমোনি, অর্থাৎ নিউমোনিয়া রোগ হয় বাচ্চাদের বিশেষ করে একটা সার্টেন এজ পর্যন্ত, বড়দের আজকাল হচ্ছে নিউমোনিয়া রোগ ব্যাকটেরিয়া দিয়ে থাকে। তারপর টেট্রাকক্কাস, যখন 4টি গোলাকার ব্যাকটেরিয়া দলবদ্ধ হয়ে বাস করে, যেমন গ্যাপকিয়া টেট্রাজেনা, এই যে 4টি, তাই তো। তারপর আসি স্ট্রেপ্টোকক্কাস, এরাও দেখতে গোলাকার এবং চেইন মালা, এই যে মেয়েরা মালা পরে পুঁথির মালা, ঠিক তেমনই একটি চেইন আকারে, দেখো এই চেইন আকার হয়েছে। তারপর দেখো এই আঙুরের থোকার মতো হয়েছে, যেটাকে বলা হচ্ছে স্টাফাইলোকক্কাস। তারপর দেখো কিউব সৃষ্টি করেছে, চারিদিকে একটা কিউব সৃষ্টি করেছে, সেটা আমরা ছাড়ছি না, আমি উদাহরণগুলো পড়াই। দেখো স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটিস, দধি, দুধ কাটতে। স্টাফাইলোকক্কাস, এগুলো গোলাকৃতির ব্যাকটেরিয়া এবং অনিয়মিত গুচ্ছাকারে সাজানো থাকে, যা দেখতে অনেকটা আঙুরের থোকার মতো। স্টাফাইলোকক্কাস অরিয়াস, সার্সিনা, এরা দেখতে গোলাকার, এরা একত্রে একসাথে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতায় ঘনতল কিউবিক ফর্ম সৃষ্টি করে, যেমন সার্সিনা লুটিয়া। তারপর ব্যাসিলাস বা দণ্ডাকৃতির ব্যাকটেরিয়া, এই যে দণ্ডাকৃতির ব্যাকটেরিয়া, দেখো সব দণ্ডাকৃতির ব্যাকটেরিয়া, এই পর্যন্ত দণ্ডাকৃতির ব্যাকটেরিয়া। এখানেও বেশ কয়েকটা ভাগ করেছে, যেমন ব্যাসিলাস অ্যালবাস এদের উদাহরণ। মোনোব্যাসিলাস মানে সিঙ্গেল, যখন ব্যাসিলাস ব্যাকটেরিয়া এককভাবে একাকি থাকে। ডিপ্লোব্যাকটেরিয়াস, যেমন দুইটা একসঙ্গে রয়েছে, যেমন মোরাকজেলা ল্যাকুনেটা। স্ট্রেপ্টোব্যাসিলাস, যখন এরকম মেলা দুইয়ের অধিক ব্যাসিলাস একত্রে যুক্ত হয়ে লম্বা সুতার মতো সৃষ্টি করেছে, দেখো সুতার মতো সৃষ্টি করেছে। তারপর কক্কোব্যাসিলাস, যখন ব্যাকটেরিয়াগুলো সামান্য লম্বা বা ডিম্বাকার হয়ে থাকে তখন কক্কোব্যাসিলাস। স্যালমোনেলা ব্যাকটেরিয়া সাধারণত টাইফয়েড রোগের জীবাণু, আমাশাও হতে পারে। তা প্যালিসেড ব্যাসিলাস, কখনো কখনো ব্যাসিলাস জাতীয় ব্যাকটেরিয়াগুলো পাশাপাশি সমান্তরালভাবে অবস্থান করে অলিক টিস্যুর ন্যায় অবস্থান সৃষ্টি করে, উদাহরণ দিয়েছে এটা। তারপর এবার আসি আমরা 3 নম্বর কমা, আমরা কমা দেই না, কলেরা রোগের জীবাণু, পানিবাহিত রোগ, পানিতে এই ব্যাকটেরিয়া জন্মায় এবং এই বিশেষ করে নদী নালার পানি অপরিষ্কার থাকে বা বিভিন্ন পানি, যে পানি নোংরা অপরিষ্কার থাকে সেই পানি সবসময় ব্যাকটেরিয়া থাকে। এমনকি যে পৌরসভার সাপ্লাই পানি, সেই পানিও যদি অপরিষ্কার থাকে সেখানেও কলেরার জীবাণু থাকতে পারে, সেজন্য সাবধান পানি খাওয়াটা। কলেরা বা ভিব্রিও কলেরি, যেসব ব্যাকটেরিয়া তো কমা আকৃতি, যে কমা চিহ্নের নেয় তাকে, যেমন ভিব্রিও কলেরি, কলেরা রোগের জীবাণুর নাম ভিব্রিও কলেরি ব্যাকটেরিয়া। মনে রেখো প্রত্যেকটা তলায় কিন্তু আন্ডারলাইন করতে হবে, সিঙ্গেলি আন্ডারলাইন করতে হবে। তারপর স্পাইরাম, ওই যে 3 নম্বরটা বললাম কমা আকৃতির, 4 নম্বর হচ্ছে স্পাইরাম বা স্প্রিং আকার। তোমরা এই যে স্পাইরাল বাইন্ডিং করো খাতা, এই স্পাইরাম স্প্রিং এর মতন, দিস ইজ স্প্রিং এর মতন, বহুভুজ, এটা এভাবে আঁকতে পারো তোমরা। প্যাসানো বা সর্পিল আকার ব্যাকটেরিয়াকে বলা হয় স্পাইরাম মাইনাস, উদাহরণ। এছাড়া আরো কিছু ব্যাকটেরিয়া পরে ভাগ হয়েছে, যেমন বহুরূপী, হ্যাঁ, পিলিওমর্ফিক, সুনির্দিষ্ট আকারবিহীন ব্যাকটেরিয়াকে বহুরূপী বলা হয়। দেখো যেমন নডিউল, শিম জাতীয় উদ্ভিদ, ধনচে গাছ, শিম গাছ, এদের গোড়ায় যে শেকড় থাকে সেই শেকড়ে ছোটো ছোটো গোল গোল নডিউল সৃষ্টি হয়। নডিউল ফর্ম করে ব্যাকটেরিয়া, ওই ভেতরে ওই নডিউলটা যদি ফ্রেশ পানিতে তোমার ওয়াশ গ্লাসের পর নিয়ে কেটিয়ে সেপে বের করা হয়, যে রস বের হয় সেই রসের ভেতর থেকে মাইক্রোস্কোপে, সাধারণ মাইক্রোস্কোপে দেখলে আমরা এই ব্যাকটেরিয়া দেখতে পাই, সেগুলো বিভিন্ন শেপের হতে পারে, সেই জন্য বলছে বহুরূপী। যেমন রাইজোবিয়াম, ওই শিম জাতীয় উদ্ভিদের যে নডিউল, সেই নডিউলের রাইজোবিয়াম ব্যাকটেরিয়া থাকে, যা বাতাসের মুক্ত নাইট্রোজেন সরাসরি নিজের দেহে আবদ্ধ করে ওই গাছকে সরবরাহ করে নাইট্রেট ফর্মে, এবং গাছ থেকে সে রস গ্রহণ করে নিজে বেঁচে থাকে। অর্থাৎ এটা সিম্বায়োটিক, একটা রাইজোবিয়াম ব্যাকটেরিয়া সিম্বায়োটিক, অর্থাৎ গিভ অ্যান্ড টেক, সে নাইট্রোজেন গাছকে দিবে, গাছ থেকে সে রস গ্রহণ করে বেঁচে থাকে। তারপর আছে তারকা আকার, এটাও তারকা আকার ব্যাকটেরিয়া, এরা দেখতে তারকার না, যেমন স্ট্রিলা। তারপর আরও একটা আছে যেটা তোমার
এই যে বর্গাকৃতির ব্যাকটেরিয়া, 4 বাহু বিশিষ্ট ব্যাকটেরিয়াকে বর্গাকৃতি, যেমন সার্সিনা, লুটিয়া। এই রঞ্জক ভিত্তিক শ্রেণীবিন্যাসটা তোমাদের ক্লাসে নাই, তোমাদের সিলেবাসে নাই, তাও আমি একটু বলি। ক্রিশ্চিয়ান গ্রাম নামক একজন ড্যানিশ চিকিৎসক, তিনি ব্যাকটেরিয়ায় রং দিয়ে, ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর যে রং ধারণ করছে তারই পরে নির্ভর করে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ এই 2 ভাগে ভাগ করেছিলেন। এটা প্রসেস। তিনি ক্রিস্টাল ভায়োলেট রং দিয়েছিলেন, তারপরে আয়োডিন দ্রবণ দিয়ে ধুয়েছিলেন, তারপর ওটাকে পানি দিয়ে ধুয়েছেন, ডিস্টিল ওয়াটার। তারপর ধোয়ার পরে ওটার রেকটিফাইড স্পিড দিয়ে ধোয়ার পরে যখন মাইক্রোস্কোপে দেখছেন, তখন তার কোষপ্রাচীর যদি ভায়োলেট বা বেগুনি রং ধারণ করে, দিস ইজ গ্রাম পজিটিভ, তার নাম গ্রাম পজিটিভ। আর ওইটা না যখন ধরে তখন তাকে স্যাপ্রানিন দিলেন, স্যাপ্রানিন দেওয়ার পরে কয়েক সেকেন্ড রাখলেন, 30 সেকেন্ড, তাতে আবার আয়োডিন দ্রবণ দিলেন, আয়োডিন দ্রবণ দিয়ে ধোয়ার পরে আবার রেকটিফাইড স্পিড দিয়ে ধুলেন, ধোয়ার পরে এবার শুকাইয়ে তারপর যখন দেখলেন তখন যদি লাল ধারণ করে তখন সেটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। যাক, এটা তোমার সিলেবাসে নেই, আমি একটু বললাম তোমাদের জানার জন্য। রঞ্জক ভিত্তিক শ্রেণীবিন্যাস। এরপরে আমরা আসি একটা আদর্শ ব্যাকটেরিয়া গঠন চিত্র। এগুলো কিন্তু পড়তে হবে ভালো করে, এখানে এগুলোতে ছোটো ছোটো সংজ্ঞা দেবে। বা আদর্শ ব্যাকটেরিয়া কি, দেখো আমি দেখাই। একটা আদর্শ ব্যাকটেরিয়া কোষপ্রাচীর আছে, আমরা সংজ্ঞায় বলেছি। আর তার ভেতরে অসুসংগঠিত নিউক্লিয়াস রয়েছে। সেই নিউক্লিয়াসটা কি, নিউক্লিওয়েড, যাতে ডিএনএ। এছাড়া কোষপ্রাচীরের ভেতরের অংশে কোট ঝিল্লি রয়েছে বা সাইটোপ্লাজমিক মেমব্রেন রয়েছে। সাইটোপ্লাজমিক মেমব্রেনটা যখন ভেতরের দিকে এরকম একটু জিগজ্যাগ মতো ভেতরের দিকে উঠে গেল, তখন সে অবস্থাকে বলে মেসোজোম। তারপরে এছাড়া ভলিউটিন থাকে, তারপর কোষপ্রাচীর। আচ্ছা, ভালো কথা। আরেকটা আছে কি, এই সুসংগঠিত নিউক্লিওয়েড বস্তু তথা ডিএনএ ছাড়াও যদি ব্যাকটেরিয়ার দেহের ভেতরে, ব্যাকটেরিয়ার দেহের ভেতরে, বিশেষ করে লম্বাকৃতির ব্যাকটেরিয়া, দণ্ডাকৃতির ব্যাকটেরিয়ার দেহের ভেতরে আরেকটি ডিএনএ গোল আকারে থাকতে পারে বা থাকে, তাকে বলা হয় প্লাজমিড। এই যে প্লাজমিডের সঙ্গে এখানে আছে, দেখাবো। এছাড়া ব্যাকটেরিয়ার এই কোষ প্রাচীরের বাইরে স্লাইম স্তর আছে, যেটা নরম তলতলে, সেটাকে বলা হয় তোমার, এটার নাম আছে ক্যাপসিউল। ক্যাপসুলের বাইরেও আর একটা হালকা আবরণ থাকতে পারে। এছাড়া ব্যাকটেরিয়া 2 রকম জিনিস আছে, একটা আছে ফ্লাজেলা আর একটা আছে পিলি। ব্যাকটেরিয়া এক জায়গা থেকে চলাচল করতে পারে, তাই ফ্লাজেলা রয়েছে, যেটা এখান থেকে সৃষ্টি হয়েছে, এই কোষ প্রাচীর থেকে সৃষ্টি হয়েছে। এছাড়া আর একটা জিনিস আছে, ফ্লাজেলা যেমন টিউব লাইক, এবং এর মাথায় আছে কিন্তু এখানে সুতিকাকার। এছাড়া এই ফ্লাজেলা ছোট এবং সরু পিলি থাকে, যা ব্যাকটেরিয়া আর একজনকে যখন আক্রমণ করে তার গায়ে পিলি যে আটকে ধরে। আমি এগুলো বর্ণনা করি। কোষ প্রাচীর বর্ণনা পড়বা, কিন্তু এটা আমি যা বললাম যেগুলো আছে এগুলো পড়বা। তারপর ক্যাপসিড, এই যে কোষ প্রাচীরের বাইরে যে আবরণ থাকে তার নাম ক্যাপসিড। বহু ব্যাকটেরিয়াতে কোষ প্রাচীরকে ঘিরে জটিল কার্বোহাইড্রেট বা পলিপেপটাইড দিয়ে গঠিত একটি পুরো স্তর থাকে, যাকে ক্যাপসিড বলে। একে স্লাইম স্তর বলা হয়। প্রতিকূল অবস্থায় ব্যাকটেরিয়াকে রক্ষা করাই মেইন কাজ। তা ফ্লাজেলা, একটু আগে বললাম, ফ্লাজেলা অনেক ব্যাকটেরিয়াতে একটি ফ্লাজেলাম বা একাধিক, অনেক ব্যাকটেরিয়া একটা থাকে, অনেক ব্যাকটেরিয়া একাধিক থাকে, তাকে ফ্লাজেলা থাকে। ব্যাকটেরিয়ার ফ্লাজেলার নলাকার, এই যে নলাকার, এই যে নলের মতো দেখতে, নলাকার রড বিশিষ্ট ফ্লাজেলিন নামক প্রোটিন দিয়ে ফ্লাজেলা গঠিত। প্রতিটি ফ্লাজেলামের 3টি অংশ, একটা সূত্র, একটা সংক্ষিপ্ত হুক, এই মাথাটা বেঁকে থাকে অনেক সময়, আর গোড়াটা বেজাল বা বডি, এই যে বেজাল মানে বডি, এই জায়গাটা, এই জায়গাটা, আচ্ছা বডি। তা ফ্লাজেলা ছাড়া কোনো ব্যাকটেরিয়াতে খাটো এবং শক্ত ফিমব্রি বা পিলি থাকে। কতগুলো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ায় অপেক্ষাকৃত ক্ষুদ্র দৃঢ় সংখ্যায় অধিক লোম সদৃশ্য অঙ্গ থাকে, যাকে পিলি বলে। পিলি কাকে বলে বলতে হবে। পিলিকে পিলিন নামক এক প্রকার প্রোটিন দ্বারা গঠিত পোষক কোষের সাথে সংযুক্তি করে পিলি। ব্যাকটেরিয়া যাকে আক্রমণ করে তার গায়ে পিলি দ্বারা আটকে দেয়। আচ্ছা, এবং গনোরিয়া ব্যাকটেরিয়া পিলি দ্বারা পোষক কোষের সাথে সংযুক্ত হয়ে থাকে, উদাহরণ দিয়ে দিয়েছে। তারপর প্লাজমা মেমব্রেন, ঠিক কোষ প্রাচীরের পরেই থাকবে প্লাজমা মেমব্রেন, এবং প্লাজমা মেমব্রেন থেকেই তোমার উঠবে কি, ওই পিলি বা ফ্লাজেলা ইত্যাদি। আচ্ছা, তারপরে মেসোজোম থাকবে, সাইটোপ্লাজম থাকবে। সাইটোপ্লাজমে অন্যান্য কোষের ভেতর যে পর্যাপ্ত পরিমাণ যা থাকে তা থাকে না, এখানে অল্প পরিমাণ। কি এটা পড়ি, সাইটোপ্লাজমিক মেমব্রেন দিয়ে পরিবেষ্টিত অবস্থায় সাইটোপ্লাজম অবস্থিত। সাইটোপ্লাজম বর্ণহীন শস্য, এতে বিদ্যমান থাকে ছোট ছোট কোষগহ্বর, চর্বি, শর্করা জাতীয় খাদ্য, প্রোটিন, খনিজ পদার্থ যেমন লোহা, ফসফরাস, সালফার। তারপরে গহ্বরগুলো, এতে কোষগহ্বর থাকে, গহ্বরগুলো কোষ রস দিয়ে পূর্ণ থাকে। সাইটোপ্লাজম অবস্থিত উল্লেখযোগ্য অঙ্গাণু হলো মুক্ত রাইবোজোম, অবশ্যই রাইবোজোম থাকতে হবে।
রাইবোজোম না থাকলে তো হবে না। 70S মানের রাইবোজোম এবং পলিরাইবোজোম। সালোকসংশ্লেষণকারী ব্যাকটেরিয়া সাইটোপ্লাজমে ক্রোমাটোপোর থাকে। কিছু কিছু ব্যাকটেরিয়া আছে সালোকসংশ্লেষণ করতে পারে, তাদের সাইটোপ্লাজমেতে ক্রোমাটোপোর থাকে। আচ্ছা, তরুণ ব্যাকটেরিয়া সাইটোপ্লাজমে ক্ষুদ্র ক্ষুদ্র দানার আকারে ভ্যালিউটিন থাকে। বয়োবৃদ্ধির সাথে সাথে এসব দানা কোষ আস্তে আস্তে গহ্বরে পরিণত হয়। এছাড়া তো ক্রোমোজোম থাকেই, যেটা আমি প্রথমেই বলেছি। আরেকবার ক্রোমোজোম পড়ি। কোষে সুগঠিত নিউক্লিয়াসের পরিবর্তে কেবলমাত্র একটি ক্রোমোজোম থাকে, যা সাইটোপ্লাজমে অবস্থিত। প্রকৃতপক্ষে এটি একটি দ্বিসূত্রক ডিএনএ। এটি কার্যত বৃত্তাকার এবং নগ্ন, অর্থাৎ এতে ক্রোমোজোমাল হিস্টোন প্রোটিন থাকে না। ক্রোমোজোমকে ঘিরে কোনো নিউক্লিয়ার আবরণ থাকে না। ডিএনএ সমৃদ্ধ অঞ্চলকে তাই এই এলাকাকে নিউক্লিওয়েড বলা হয়। এবার আসি প্লাজমিড। দেখো, ওই যে ক্রোমোজোম ছিলই, তাছাড়া আর একটা জিনিস, বহু ব্যাকটেরিয়াতে বৃহৎ ক্রোমোজোম ছাড়াও একটি ক্ষুদ্রাকার এবং প্রকৃত বৃত্তাকার ক্রোমোজোম বা ওটাও কিন্তু ডিএনএ থাকে, যাকে প্লাজমিড বলা হয়। প্লাজমিড স্ববিভাজন ক্ষমতা সম্পন্ন, এতে স্বল্প সংখ্যক জিন থাকে। যাকে আমরা ব্যাকটেরিয়ার আদর্শ ব্যাকটেরিয়া গঠন করলাম। এবার আমরা পড়ব ব্যাকটেরিয়ার জনন। বিভাজন প্রক্রিয়া ব্যাকটেরিয়া বংশবৃদ্ধি করে, এটাই মেইন জিনিস। দেখো, একটা ব্যাকটেরিয়া কোষ, মাতৃকোষ, তার তলায় ভেতরে ডিএনএ। এইবার করবে কি, ডিএনএ অংশ ব্যাকটেরিয়ার একটি ব্যাকটেরিয়ার এই কোষ প্রাচীরের ভেতরে পিষে মানে কোষ ঝিল্লিতে লেগে যাবে। ডিএনএ প্লাজমা মেমব্রেনের সাথে সংযুক্ত হয়েছে। তারপর এইবার কোষটা লম্বা হবে। এই যে কোষ প্রাচীরের বর্ধিতকরণ, দুই রেপ্লিকা। আচ্ছা, এইটা আবার দুই ভাগ হয়ে দুই পাশে দুই রেপ্লিকা সৃষ্টি করবে। আস্তে আস্তে কোষটা লম্বা হয়ে যাবে। তারপর মাঝখান থেকে কোষ প্রাচীরের খণ্ডন সৃষ্টি হবে। আস্তে আস্তে হয়ে দুটো ব্যাকটেরিয়া, একটা ব্যাকটেরিয়া থেকে দুটো ব্যাকটেরিয়াতে 20 মিনিট সময় লাগে। তাই বলছে দ্বিভাজন প্রক্রিয়া। দ্বিভাজন পদ্ধতি ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি তথা প্রজননের প্রধান উপায়। এই প্রক্রিয়ায় একটি ব্যাকটেরিয়ার কোষ বিভক্ত হতে হয়ে দুটিতে পরিণত হয় এবং এভাবেই দ্রুত সংখ্যা বৃদ্ধি ঘটে। প্রক্রিয়াটি নিম্ন উপায় সম্পন্ন। একটা ব্যাকটেরিয়ার ক্রোমোজোম, যেটা বললাম সেটাই আর এখানে আছে। দ্বিভাজন প্রক্রিয়ায় পরিবেশ উন্নত হলে আমাদের অন্ত্রের ভেতর যে ইকোলাই ব্যাকটেরিয়া রয়েছে, তা প্রতি 20 মিনিটে দ্বিগুণ হয়, একটা থেকে দুটো। এই প্রক্রিয়া চলতে থাকলে একসময় অনেক ইকোলাই ব্যাকটেরিয়া হয়ে থাকে। যাও, বিভাজন প্রক্রিয়া তোমরা মুখস্থ করবা। বিভাজন প্রক্রিয়ার ছবিটা শিখবা, এই অ্যারোগুলো দিতে, এবং তলায় কিন্তু লিখতে হবে বিভাজন প্রক্রিয়ার ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি বা বংশবৃদ্ধি। এরপর আমরা যৌন জননটা একটু পড়াই। ওটা ছিল অযৌন জনন, বিভাজন প্রক্রিয়া। তারপর হচ্ছে অযৌন জনন। এছাড়াও ব্যাকটেরিয়ার ভেতরে একটা লম্বা বা গোলাকৃতির ব্যাকটেরিয়ায় মুকুল সৃষ্টি হয়, অঙ্কুরোদ্গম। এই যে মুকুল বা বার্ডিং সৃষ্টি হয়। এই যে একটা ব্যাকটেরিয়া, তার বার্ড সৃষ্টি হয়েছে। এটাও বাইনারি ফিশনের মধ্যে দুটো হয়েছে, দুটোই একটা অন্যদের দিকে আস্তে আস্তে দুটো পরিণত। এখানে ছবিটা ওটা নেই, দুটো ব্যাকটেরিয়া সৃষ্টি হয়েছে। ব্যাকটেরিয়া দ্বিভাজন প্রক্রিয়া কী কী হয়? কোনো ব্যাকটেরিয়াতে মুকুলোদ্গম তথা কুড়ি সৃষ্টির মাধ্যমে সংখ্যা বৃদ্ধি ঘটে। প্রথমে এক পাশে একটি ছোট কুড়ি বের হয়, পরে একাধিক কুড়ি ধীরে ধীরে একটা হয়, একাধিক হতে পারে, কিন্তু ধীরে ধীরে বড় হয় এবং অপরদিকে মূল ব্যাকটেরিয়া নিউক্লিয়াসটি দ্বিখণ্ডিত হয়। যে দেখাচ্ছে নিউক্লিয়াসের একটি খণ্ড মুকুলে প্রবেশ করে, মুকুলটি মাতৃকোষে প্রায় সমান হলে পৃথক হয়ে যায়। এছাড়া সূত্রাকার ব্যাকটেরিয়া, এটা গেল তোমার গোলাকৃতির ব্যাকটেরিয়া, কিন্তু সূত্রাকার যেটা স্প্রিং আকার ব্যাকটেরিয়া, সেটা কিন্তু মাঝখানে খণ্ডায়নের মাধ্যমে এবং সংখ্যা বৃদ্ধি হয়। তারপরে গনিডিয়া সৃষ্টির মাধ্যমে হয়, একটা হচ্ছে কনিডিয়া সৃষ্টির মাধ্যমে হয়, একটা হচ্ছে এন্ডোস্পোর বা এন্ডোস্পোর, অর্থাৎ ব্যাকটেরিয়া কোষ যখন প্রতিকূল পরিবেশে পড়ে তখন তার বাইরে একটা আবরণ সৃষ্টি করে। এটা কিন্তু অ্যাকচুয়াল সংখ্যা বৃদ্ধি না, আবরণ সৃষ্টি করে। আবরণ সৃষ্টি করার পরে প্রতিকূল পরিবেশ যখন শেষ হয়ে যায়, তখন ওই আবরণটা ভেঙে যায়, অনুকূল পরিবেশে ওখান থেকে আবার সেই ব্যাকটেরিয়াটাই বেঁচে থাকে। এটা হচ্ছে তোমার সংখ্যা বৃদ্ধি পরীক্ষা, বেশি পরিবারে এটা হয়ে থাকে। আসি আমরা এবার ব্যাকটেরিয়ার সেক্সুয়াল রিপ্রোডাকশন। এটা কিন্তু ঠিক এখনো অনেকটা কাল্পনিক। দেখো, এখানে এই ব্যাকটেরিয়ার ভেতরে একটা গ্রহিতা এবং একটা দাতা ব্যাকটেরিয়াম থাকবে। গ্রহিতা আর দাতা। এখানে গ্রহিতা হচ্ছে মাইনাসটা, দাতাটা প্লাস। এখানে পুরুষ স্ত্রী তো বোঝা যাবে না। কীভাবে হয়েছে দাতা কোষ আর গ্রহিতা কোষ। এখন দাতা কোষের ভেতর কী রয়েছে? তোমার নিচে নিউক্লিওয়েড সাবস্টেন্সেস রয়েছে। এই দুটো কন্ট্যাক্টে আসবে। দেখো, কন্ট্যাক্টে গেছে। প্রথমে আমরা এইভাবে যাই, এভাবে যাই, এখান থেকে এইটা যাই। এই প্রথমে কন্ট্যাক্ট টিউব সৃষ্টি হয়েছে। তারপর এবার দাতার থেকে গ্রহিতা চলে গেছে। দাতা কোষের ক্রোমোজোম, গ্রহিতা কোষের ক্রোমোজোম, কনজুগেশন নালী বা কনজুগেটিং টিউব সৃষ্টি হয়েছে। এরপরে হওয়ার পরে এই কনজুগেটিং টিউব পুরোটা যাবে বা নাও যেতে পারে, কিছু অংশ দিয়ে কেটে যাবে। এবার এর গায়ে যেটা দাতা কোষ, তোমার বইয়ে আর এক রকম ছবি আছে, সেটাও দেখতে পাবো, এর সঙ্গে মিশে যাবে। দাতা কোষ ও গ্রহিতা কোষের ক্রোমোজোমের মধ্যে রিকম্বিনেশন ঘটে গেল।
রিকম্বিনেশন ঘটে দেওয়ার পরে না এইটার পরে এইটা এই দাতাকোষ, তারপর এখান থেকে কেটে গেল, দেখো কিছু অংশ এখানে রয়ে গেছে, কিছু অংশ রয়ে গেছে, রয়ে যাওয়ার পরে এই দুটোর ভেতরে আবার কম্বিনেশন সিস্টেম, রিকম্বিনেন্ট হলো হওয়ার পরে তাহলে এই এটার থেকে মানে এটা আসলো, এটা মেরোজাইগোট সৃষ্টি হয়েছে একটা, এখান থেকে বিভাজন করে একটা থেকে দুটো নতুন রিকম্বিনেন্ট ডিএনএ ব্যাকটেরিয়া সৃষ্টি হয়েছে। এই কথাগুলো পড়বা তোমার বই আর আছে। তারপর এবার আমরা আসি ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব। এ পর্যন্ত যা পড়লাম ব্যাকটেরিয়ার যৌনজনন বা অযৌনজনন বা ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি, সাধারণত বাইনারি ফিশনে ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি করে থাকে, এটাই মেইন কথা, এবং সেটাই তোমার অযৌনজনন বলবা না, সেটা বাইনারি ফিশন বা দ্বিভাজন প্রক্রিয়া, এটা তুমি বেশি করে করবা শিখবা। আমরা কিন্তু এখন যেটা করবো খুব গুরুত্বপূর্ণ, সেটা এমসিকিউর জন্য আসবে বেশিরভাগ, বা সিকিউ দিয়ে সিকিউ এর ঘ মানে হায়ার অর্ডারে, এটা কিন্তু ব্যাকটেরিয়া মানব জীবনে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশ্লেষণ করো, শিল্পক্ষেত্রে ব্যাকটেরিয়া কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশ্লেষণ করো, বা শিল্পক্ষেত্রে মানব কৃষিতে ব্যাকটেরিয়া কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশ্লেষণ করো। শোনো, এই যখন বিশ্লেষণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা, তখন কিন্তু উপকারী অপকারী উভয় লিখতে হবে। আমরা এখন তাহলে ব্যাকটেরিয়ার উপকারিতা আর অপকারিতা এই দুটোই যদি জানতে পারি, তাহলে আমরা এর সম্বন্ধে বেশি বলতে পারবো। ব্যাকটেরিয়ার উপকারিতা চিকিৎসা ক্ষেত্রে, অ্যান্টিবায়োটিক ঔষধ, ব্যাসিলাস সাবটিলিস খুব নাম করা একটা অ্যান্টিবায়োটিক, সাবটিলিন অ্যান্টিবায়োটিক তৈরি করেছে, পলিমিক্সিন, ব্যাসিলাস পলিমিক্স সাথে অ্যান্টিবায়োটিক ঔষধ তৈরি হয়েছে। তারপরে তোমরা কি আলেকজান্ডার ফ্লেমিং করেছিল কোনটা, পেনিসিলিন, পেনিসিলিয়াম নোটেটাম নামক, পেনিসিলিয়াম নোটেটাম নামক ব্যাকটেরিয়া থেকে এটা ঘটেছিল। প্রতিষেধক, প্রতিরোধক আর প্রতিষেধক, আফটার অ্যান্ড প্রিভেনশন, যেমন আমরা এখন যে কোভিড-19 ভাইরাসের প্রতিষেধক তৈরি করার চেষ্টা করছে বিভিন্ন উন্নত দেশ, যে আমরা ভ্যাকসিন যদি প্রতিষেধক করে ভ্যাকসিন যা দেই, তাহলে আমার এই রোগে আর ধরবে না, আর হয়ে যাওয়ার পরে তো ওষুধ খেতে, সেটা হচ্ছে প্রতিরোধক, অ্যান্টিবায়োটিক। তাহলে প্রতিষেধক টিকা দেখো কত, এই যে হুপিং কাশি, ডিপথেরিয়া, ধনুষ্টঙ্কার, তারপরে কলেরা, এসব কত কি আমরা হয়েছে ব্যাকটেরিয়া দিয়ে হয়েছে। দেখো ব্যাকটেরিয়াতে কলেরা, টাইফয়েড, যক্ষ্মা প্রভৃতি রোগের প্রতিষেধক প্রস্তুত করা হয়েছে। ডিপিটি, ডিপিটির পুরো আমরা শিখতে হবে, লেখা আছে এখানে ফাইল পেয়ে, ডিপথেরিয়া, পার্টুসিস, টিটেনাস, ডিপিটি, বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় তখন এই টিকাগুলো দেওয়া হয়। ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টঙ্কার রোগের প্রতিষেধক ব্যাকটেরিয়াতে প্রস্তুত হয়েছে, তাকে বলা হয় ডিপিটি। যেমন ডিপথেরিয়ার জন্য আছে কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি রোগ, এই ডিপথেরি ব্যাকটেরিয়া, কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি, এই ব্যাকটেরিয়া ডিপথেরিয়া রোগ সৃষ্টি করে। তারপরে হুপিং কাশি, বোর্ডিয়েলা পার্টুসিস, হুপিং কাশি, ধনুষ্টঙ্কার, ক্লোস্ট্রিডিয়াম টিটেনি, এই তিনটা ব্যাকটেরিয়া কিন্তু তোমার নাম এবং তার বৈজ্ঞানিক নাম শিখতে হবে, নিচের কোনটি হুপিং কাশির জন্য দায়ী জ্ঞানমূলক দেবে, বা রোমান 1, 2, 3 দিয়ে বহুপদী সমাপ্তি সূচকে দিয়ে দেবে। কৃষিক্ষেত্রে দেখো মাটির উর্বরতা বৃদ্ধিতে, মাটির উর্বরতা বৃদ্ধির জন্য জৈব সারকে পচাতে ব্যাকটেরিয়া লাগে। মাটির উর্বরতা বৃদ্ধিতে ব্যাকটেরিয়া অবদান অনেক, মাটির জৈব পদার্থ সঞ্চয়ে ব্যাকটেরিয়া প্রত্যক্ষ ভূমিকা রয়েছে। ব্যাকটেরিয়া মাটির উপাদান হিসেবে কাজ করে। নানাবিধ আবর্জনা পচনের মাধ্যমে ব্যাকটেরিয়া জৈব সার ও জৈব গ্যাস উৎপাদন করে, বায়োগ্যাস উৎপাদন করে। নাইট্রোজেন ফিক্সেশন, বাতাসের মুক্ত নাইট্রোজেন যখন বৃষ্টির পানির সাথে মিশে নাইট্রাইট, তারপর নাইট্রেট আকারে মাটিতে আসে, তখন রাইজোবিয়াম ব্যাকটেরিয়া ইয়া যাহা তোমার সিম জাতীয় উদ্ভিদের নডিউলে থাকে, সেই নডিউলে বসে সে ওইটা সংগ্রহ করে নিয়ে নেয়, বা সায়ানো ব্যাকটেরিয়া এইসব নিয়ে গাছকে সরবরাহ করে, গাছকে সরবরাহ করে নাইট্রোজেন সার দেওয়ার পরে গাছ বৃদ্ধি পায়। তা হচ্ছে অ্যাজোটোব্যাক্টার, সিউডোমোনাস, ক্লোস্ট্রিডিয়াম প্রভৃতি ব্যাকটেরিয়া সরাসরি বায়ু থেকে নাইট্রোজেন গ্রহণ করে নাইট্রোজেন যৌগ পদার্থকে মাটিতে স্থাপন করে। তারপর রাইজোবিয়াম ব্যাকটেরিয়া সিম জাতীয় উদ্ভিদের মূলের নডিউলের নাইট্রোজেন ফিক্সেশন করে। তারপর নাইট্রিফিকেশন, ওই এইবার তো গেল ওইখানে, তারপর গাছের মূলে গেল, এইবার ওই জিনিসটা কিন্তু নাইট্রেট তৈরি করতে হবে, প্রথমে নাইট্রাইট পরে নাইট্রেট। এটা কীভাবে, একটা হচ্ছে বাতাসের মুক্ত নাইট্রোজেন, আরটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস। অ্যামোনিয়াকে প্রথমে নাইট্রেটে পরিণত করাই নাইট্রিফিকেশন বলে। সাধারণত দুটি ধাপে সম্পন্ন হয়। প্রথম পয়েন্ট নাইট্রোসোমোনাস ব্যাকটেরিয়া, নাইট্রোকক্কাস ব্যাকটেরিয়া ইত্যাদি স্থলজ ব্যাকটেরিয়া অ্যামোনিয়াকে প্রথমে নাইট্রাইট এবং দ্বিতীয় ধাপে নাইট্রোব্যাক্টার দিয়া নাইট্রেটে পরিণত করে। এই নাইট্রেট কিন্তু গাছ গ্রহণ করে, সরাসরি নাইট্রোজেন গাছ গ্রহণ করে না, এদেরকে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া বলা হয়। পতঙ্গ নাশক হিসাবে ব্যাসিলাস থুরিনজেনেসিস পতঙ্গ নাশক, এটা কিন্তু এমসিকিউতে দেবে এগুলো। পশু খাদ্য এবং বা সিলেস তৈরি, পশু খাদ্য যদি নরম করে দেওয়া হয়, ইস্ট মিশাই, এবার আমরা ছত্রাক মিশাই, তাহলে পশু ওটা সহজে খেতে পারে এবং তার দুধের পরিমাণ বেড়ে যায়।
কৃষিক্ষেত্রে এবং দুগ্ধ শিল্পে পশুর অবদান উল্লেখযোগ্য। পশু খাদ্য হিসাবে ব্যবহৃত খড় জাতীয় পদার্থকে খণ্ড খণ্ড করে কেটে মিশ্রণ করে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়াকে বিস্পি এর বহু প্রজাতি আছে। কার্যকারিতা পশু খাদ্য বা সিরেজ তৈরি করে এবং নিশ মিশ্রিত খাওয়ালে গাভীর দুধের পরিমাণ বেড়ে যায়। ফলন বৃদ্ধিতে কিছু কিছু ব্যাকটেরিয়া প্রয়োগ করে ধানের উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। তারপর শিল্পক্ষেত্রে এই যে একটু আগে আমি যে কোশ্চেনগুলো বললাম, শিল্পক্ষেত্রে কফি, চা, তামাক, আমরা কফি খাই, তামাক খাই, তামাকের তৈরি করে, যেমন কুষ্টিয়া তৈরি করে তামাকে সিটাগুড় দিয়ে দেয়, তাতে সিটাগুড় মানে তাতে ব্যাকটেরিয়া আছে, ওটাকে সুন্দর করে প্রসেস হয়ে যায়, তখন তামাকের সুগন্ধটা ভালো আসে। চা তৈরি কারখানায় এই ব্যাকটেরিয়া দিয়ে চায়ের ফ্লেভারটা ভালো আনে, এইসব ব্যাকটেরিয়া করে। যেমন ব্যাসিলাস মেগাটেরিসিস নামক ব্যাকটেরিয়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চা। দুগ্ধজাত শিল্পে যে একটু আগে বললাম, দই তৈরি করতে গেলে, দই তৈরি করার জন্য স্ট্রেপ্টোককাস ল্যাক্টোব্যাসিলাস দই তৈরি করে, দুধ থেকে মাখন, দই ইত্যাদি। পাটের আঁশ এমনি ছাড়াতে পারবা না, যখন পাটটা পানিতে জাগ দেওয়া হবে, এটা শিল্প, পাটের আঁশ থেকে সোনালি আঁশ জাগ দেওয়া হবে, জাগ দেওয়ার ফলে পাটের আঁশটা পচিয়ে দেবে ব্যাকটেরিয়া, ক্লোস্ট্রিডিয়াম ব্যাকটেরিয়া, আস্তে আস্তে পাট খড়ির থেকে পাটের আঁশ ছাড়িয়ে দেবে। চামড়া শিল্পে চামড়ার পশমটা থেকে কি লাগে? ব্যাকটেরিয়া। চামড়া শিল্পে ভেটেরিনারি ইন্ডাস্ট্রিতে যেমন ব্যাসিলাস চামড়া শিল্পে ব্যবহার করে। বায়োগ্যাস, গোবর থেকে যে গ্যাস তৈরি করা হয়, বায়োগ্যাস উৎপাদন করতে ব্যাকটেরিয়া কাজে লাগে। টেস্টিং সল্ট কিন্তু খাওয়া ঠিক না, টেস্টিং সল্ট উৎপাদনের জন্য ব্যাকটেরিয়া খুব মুখরোচক করে দেয়। টেস্টিং সল্ট বিশেষ করে রেস্টুরেন্টে প্রচুর টেস্টিং সল্ট ব্যবহার করে, যেটা একসময় মানুষকে অপকার করে, খেতে নেই সহজে। রাসায়নিক পদার্থ প্রস্তুত করার যেমন ভিনেগার, টক ভিনেগার, এখন ভিনেগার দিয়ে গার্গল করা ভালো এখন, তাহলে সহজে গলায় ভাইরাস ধরে না। ল্যাকটিক অ্যাসিড, ভিনেগার, অ্যাসিটন, এইসব ভিনেগার, এই যে অ্যাসিটোব্যাক্টার, জাইলিয়াম, ল্যাকটিক অ্যাসিড, ব্যাসিলাস, ল্যাকটিক অ্যাসিড, অ্যাসিটন প্রভৃতি তৈরি করার জন্য ব্যবহার করে। তাহলে এই কিছু শিল্পক্ষেত্রে। মানব জীবনে যেমন সেলুলোজ হরমোন, গবাদি পশু ঘাস টাস খায়, তাদের দেহের ভেতরে এই হজম করার জন্য সেলুলোজ এনজাইম করে ব্যাকটেরিয়া। ভিটামিন তৈরিতে ইসেলে আমাদের যে ভিটামিন তৈরি করে, তাছাড়া ইনসুলিন তৈরি করে বলেছি, যে ভিটামিন B12, B2, ভিটামিন K, ফলিক অ্যাসিড, বায়োটিন ইত্যাদি তৈরি করে। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাকটেরিয়া খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং চ্যাপ্টার যখন পড়াবো ভালো বলবো। এবার পরিবেশ উন্নয়নে আবর্জনা পচানো, বিশেষ করে মিউনিসিপ্যাল গার্বেজেসকে পচিয়ে এটাকে লিকুইড করে দেওয়া, বা মিউনিসিপ্যাল গার্বেজকে পচিয়ে এটাকে জৈব সার তৈরি করার জন্য ব্যাকটেরিয়া খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পয় নিষ্কাশন, যেটা সুয়ারেজ, এই যে বাড়ির নালা নর্দমা থেকে যে সকল জিনিসগুলো চলে যায়, এইটাকে যদি ব্যাকটেরিয়া থাকে, ভেতরে ব্যাকটেরিয়া থাকেই, ব্যাকটেরিয়া পচিয়ে দিয়ে এটাকে দ্রুত তোমার ড্রেনেজ করতে সহজ করে। তেল অপসারণে, তোমরা যখন হও নাই উপসাগরের যুদ্ধ, ইরাক ইরানের যুদ্ধ, তখন দেখা গেল যে তেলের ট্যাঙ্কার বোমা মেরে যখন সাগরে ফাটিয়ে ফেলেছে, তখন তেল ফেসে গেছে সাগরের পরে, পাখি এসে তার উপরে বসতেছে, সাগরে পাখি বসে, তেলের চাপটায় আরে করতে করতে মারা যাচ্ছে। তো এই তেলের যে আস্তরণ, অথবা যাদের ইল মোটিভ নিয়ে তেলের ট্যাঙ্কারগুলো সাগরে ধুয়ে যায়, বড় বড় উন্নত দেশ, গরিব দেশের আশপাশে এসে, তখন তেলের আস্তরণ পড়ে যায়, তখন মাছ, সাগরেতে পর্যাপ্ত মাছ আছে বা মৎস্যজীবী আছে, মৎস্য প্রাণী, তারা অক্সিজেন নিতে পারে না, সমুদ্রের ঢেউয়ে তেল মিশে যায়, তখন তারা মারা যায় এবং এইটা পরিবেশকে দূষণ করে। এই ক্ষেত্রে কিছু কিছু ব্যাকটেরিয়া আছে, যে ব্যাকটেরিয়া ওখানে দিলে ওই তেলটাকে লিকুইড করে দেয়, তখন আবার পূর্বের অবস্থানে ফিরে আসতে পারে। তাই বলছে তেল অপসারণে ব্যাকটেরিয়া খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার ব্যাকটেরিয়ার অপকারিতা, মানুষের রোগ সৃষ্টি করে। কত রোগ দেখো, খবরদার পড়ে এগুলো। এই যে একটু আগে পড়েছিলাম যে মানুষের যক্ষা রোগ, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, লিখে প্র্যাকটিস করতে হবে। নিউমোনিয়া, ডিপ্লোকক্কাস নিউমোনি, টাইফয়েড, স্যালমোনেলা টাইফি, কলেরা, ভিব্রিও কলেরি, ডিপথেরিয়া, কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরিয়া, আমাশয়, ব্যাসিলাস ডিসেন্ট্রি রোগ, ধনুষ্টঙ্কার বা টিটেনাস, যে পা বেঁকে যায় বাচ্চাদের ক্ষেত্রে, ক্লোস্ট্রিডিয়াম টিটেনি, হুপিং কাশ, বোর্ডিলা পার্টুসিস ইত্যাদি ব্যাকটেরিয়া রোগ সৃষ্টি করে। এছাড়া অ্যানথ্রাক্স, মেনিনজাইটিস, লেপ্রোসি, কুষ্ঠরোগ ইত্যাদি ব্যাকটেরিয়া দ্বারা হয়ে থাকে। আচ্ছা, গনোরিয়া রোগ হয়, সেক্সুয়ালি রোগ, এটা সিফিলিস, গনোরিয়া ইত্যাদি ব্যাকটেরিয়া দেওয়া হয়, এগুলো তার করবা। অন্যান্য প্রাণীর রোগ হয়, যেমন গরু, ছাগল ইত্যাদি রোগ হয়। গরু মহিষের যক্ষা, যেমন মাইকোব্যাকটেরিয়াম ববিস, গরুর বৈজ্ঞানিক নামের সঙ্গে এটা আসছে। তারপর ভেড়ার এনথ্রাক্স, ব্যাসিলাস এনথ্রাসিস, ইঁদুরের প্লেগ, হাঁস মুরগির কলেরা, ব্যাসিলাস অ্যাবিসেপ্টিকাস, তারপর গলা ফোলা, এই যে গলা ফোলা রোগ হয় ইত্যাদি।
রোগ হয়ে থাকে। উদ্ভিদের রোগ তো অনেকই হয়, যেমন গমের টুন্ডু রোগ, অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিডসি, গম গাছের মাথাটা আস্তে আস্তে ঝোপ মতো হয়ে যায়, টুন্ডু রোগ। ধানের পাতা ধসা রোগ, লিপ ব্লাইট, এটা আমি পড়াবো। ধানের পাতা ধসে যায়, ঝলসে যায় ধানের পাতা, তখন ধূসর বর্ণের হয়ে যায়, এই যে জ্যান্থোমোনাস ওরাইজি দিয়ে। আখের আটা ঝরে এবং আখের ভেতরে তো লালচে ভাব এসে যা খাওয়া যায় না, জ্যান্থোমোনাস ভাস্কুলোরাম ইত্যাদি রোগ হয়ে থাকে। তাছাড়া লেবুর ক্যাঙ্কার, লেবুর গায়ে ছোটো ছোটো গোল গোল কালো কালো জিনিস হয়, লেবুর ক্যাঙ্কার, জ্যান্থোমোনাস সিটি, আলুর স্ক্রাব, ভুট্টার বোটা পচা রোগ ইত্যাদি হয়ে থাকে। খাদ্যদ্রব্য পচন ও বিষাক্তকরণ, খাদ্যদ্রব্য পচিয়ে ফেলে ব্যাকটেরিয়া খাবার রেখে দাও, ভালোভাবে না রাখলে ওটা ব্যাকটেরিয়া পচে যাবে, দুর্গন্ধ হয়ে যাবে। ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম নামক ব্যাকটেরিয়া খাদ্যদ্রব্য বোটুলিন তৈরি করে, যেটা খাওয়া যায় না। পানি দূষণ একটু আগে বলেছি, মাটির উর্বরতা বিনষ্ট করে আবার ব্যাকটেরিয়া, যেমন ব্যাসিলাস ডিনাইট্রিফিকাস। মাটি থেকে নাইট্রোজেন তথা নাইট্রেটকে আবার যখন ফিরিয়ে নাইট্রোজেন ফর্মে পরিবেশে ফিরিয়ে দেয়, তখন মাটিতে নাইট্রেট থাকে না, তাই এটা মাটির উর্বরতা নষ্ট করে, ব্যাসিলাস ডিনাইট্রিফিকাস ব্যাকটেরিয়া। নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্ষতি করে অনেক ব্যাকটেরিয়া, যেমন আসবাবপত্র, তারপরে আসবাবপত্র, কাপড় চোপড়, লোহা ইত্যাদি নষ্ট করে ফেলে। ব্যাকটেরিয়া বায়োটেরিজম বা জৈব সন্ত্রাস, ব্যাকটেরিয়াকে বায়োটেরিজম জৈব সন্ত্রাস বলা হয়। ক্ষতিকারক জীবাণুকে যুদ্ধে ব্যবহার করে যেতে পারে। দেখো, অনেক উন্নত দেশ আজকে উন্নত পৃথিবী অন্যদের ঘায়াল করার জন্যে জীবাণু যুদ্ধের জন্য ব্যাকটেরিয়া ছেড়ে দেয়। আল্লাহ তাআলা আজকে সেই সব বড় বড় যোদ্ধাদের আজকে হারিয়ে দিয়েছেন, হারিয়ে দিয়ে অদৃশ্য একটা জিনিস দিয়ে গোটা পৃথিবী আজকে কোলাপস হয়ে গেছে। তাই করতে নেই এমন কাজটি, সেটা বলছে। যানবাহন দরকার, এখান থেকে তুমি এগুলো শিখবা মোটামুটি। এরপর আমরা আস্তে আস্তে শেষ করতে যাচ্ছি। ভাইরাস ব্যাকটেরিয়ার পার্থক্য। আমরা আগের দিন ভাইরাস পড়েছিলাম, এটা অকোষীয়, ওটা কোষীয়, এটা কোনো নিউক্লিয়াস সাবস্টেন্সেস নেই, এটা আদি প্রকৃতির নিউক্লিয়াস আছে, এতে অতি আণুবীক্ষণিক, এটা আণুবীক্ষণিক, এর সজীব কোষের বাইরে বংশবৃদ্ধি করতে পারে না, ও আর সজীব কোষের বাইরেও বংশবৃদ্ধি করতে পারে না, তোমার মরা পচা জায়গায় বংশবৃদ্ধি করতে পারে। ক্লাসিত করার পর সজীব কোষে প্রবেশ করলে পুনরায় জীবনের লক্ষণ পাওয়া যায়, ক্লাসিত করলে আর জীবনের লক্ষণ পাওয়া যায়, একে ক্লাসিত সেন্টিফিউজ করা করলে নষ্ট হয়ে যাবে। যাই এগুলো পড়বে। এতে ডিএনএ বা আরএনএ থাকে, এতে ডিএনএ বা আরএনএ উভয় প্রকার নিউক্লিক অ্যাসিড থাকতে পারে। এগুলো ছিল ব্যাকটেরিয়া সম্বন্ধে। আমরা এবার ব্যাকটেরিয়া কিছু রোগ পড়বো। ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এই যে ধানের ব্লাইট রোগ, ব্লাইট ডিজিজ অফ রাইস, খুব মারাত্মক। চাষিদের মাথা হাত উঠে যায় যে ধানের পাতায় ব্যাকটেরিয়া ধরে ধানের পাতা সব ধূসর হয়ে যায়, পাতা অকালেই ধান গাছটা সবুজ থাকে না, মরে যায়, পরে ধান আর হয় না। ধানের মারাত্মক রোগগুলোর মধ্যে ব্যাকটেরিয়া ব্লাইট অন্যতম, প্রায় পৃথিবীব্যাপী এই রোগটা বিরাজ করে। এখানে কি পড়বা বলে দেই। রোগ জীবাণুর নাম, রোগের লক্ষণ বা কারণ আর প্রতিকার। জীবাণুর নাম বা প্যাথোজেন, রোগ জীবাণুর নাম বা প্যাথোজেনের নাম। রোগ জীবাণু, রোগের লক্ষণ আর কারণ, লক্ষণ বা কারণ আর প্রতিকার, এই তিনটা। এই যে রোগের প্যাথোজেন বা কজাল অর্গানিজম, জ্যান্থোমোনাস ওরাইজি, এই ব্যাকটেরিয়া ধানের রোগ সৃষ্টি করে, এটি পড়ো, আর দরকার না। আরও বিভিন্ন ঘাসে টাসে এগুলো করে। অনেক প্রজাতির ধান আছে, বিভিন্ন প্রজাতির জ্যান্থোমোনাস ওরাইজি, ভার বা তার আরও অনেক ভ্যারাইটি হয়। রোগ আক্রমণ, একাধিক উৎস থেকে রোগ আক্রমণ ঘটতে পারে। বিশেষ করে কোথা থেকে আসে, তুমি বীজটা যেটা নিলে সেটা রোগ আক্রান্ত, তুমি ধানের যে ছোট ছোট বীজতলা থেকে যে চারা তুলে সেটা রোগ আক্রান্ত, বা তুমি যে খেতে লাগালে সেখানে রোগ আক্রান্ত। সেই জন্য সবসময় সার্টিফাইড বীজ, যেটা গভর্নমেন্ট বিভিন্ন বীজ শোধনাগার, বীজ উৎপাদন কেন্দ্রে যেগুলো তৈরি করে, সেইগুলো নিয়ে সাধারণত 95% এর উপরে জার্মিনেটিং পাওয়ার থাকে এবং সেটা রোগ আক্রান্ত কম হয়। তাই বলছে রোগের আক্রমণটা কোথা থেকে আসে, ওই রোগ জীবাণু বীজ, রোগ আক্রান্ত খড় বা জমিতে পড়ে থাকা। আর বিশেষ করে একবার ধান হয়ে গেলে, যেটা আমি প্রতিকারে পড়াবো, ধান হয়ে যাওয়ার পরে, ধান কাটার পরে ওই ক্ষেতটা আগুন দিয়ে পোড়াই দিতে হয়। তাহলে ওখানে যে ব্যাকটেরিয়ার স্পোরগুলো ছিল বা অন্যান্য কোনো ফাঙ্গাস বা কিছু স্পোর ছিল বা অন্য কোনো বাহক স্পোর ছিল, সবগুলো পুড়ে যায়। আগামী বছর আবার ধান লাগালে সেখানে এটা ক্ষতি হয় না। এছাড়াও ক্রপ রোটেশন করতে হয়। এবছর ধান লাগালাম, সামনে এবার পাট লাগাবো, তারপর বাদাম লাগাবো, তারপরে অন্য কিছু লাগাবো, সরিষা লাগাবো ইত্যাদি। ক্রপ রোটেশন করলে তাহলে একটা গ্যাপে পড়ে ওই জীবাণুগুলো বেঁচে থাকে না। তাহলে আমরা পড়লাম ধান গাছের ব্লাইট রোগের রোগ জীবাণুর নাম বা কজাল অর্গানিজম বা প্যাথোজেনের নাম। তারপরে এটা রোগের আক্রমণ কীভাবে আসে, এটা আমরা রোগের লক্ষণগুলো পড়বো। সিমটমস বা সিগনিফিকেন্স কী কী, সাধারণত সাইন বা সিগনিফিকেন্স বা সিমটমস সেপ্টেম্বর আগস্ট মাসে হয়। পাতায় ভেজা ভেজা অর্ধ লম্বা দাগ থাকে, অধিকাংশ পাতা শীর্ষ থেকে মরা শুরু হয়ে যায়, দাগ ক্রমশ দৈর্ঘ্য প্রস্থ বৃদ্ধি পেতে থাকে এবং পাতা তখন ঢেউ খেলে যায়। দাগ
আচ্ছা, দাগগুলো ক্রমশ হলুদ বা হলুদাভ ভাব হয়ে যায়, পরে পাতাগুলো শুকনা ধূসর বর্ণের হয়ে যায়। সকালে দুধের মতো সাদা এবং অর্ধস্বচ্ছ রস আক্রান্ত স্থানে ধীরে ধীরে প্রবাহিত হতে থাকে। দুধের মতো আস্তে আস্তে যেন পাতা থেকে শুকনো জায়গা থেকে জীবিত জায়গার দিকে আসতে থাকে। তারপরে শেষ পর্যন্ত বিভিন্ন স্যাপ্রোফাইটিক ছত্রাকে এই ভাইরাস ব্যাকটেরিয়া যখন আক্রমণ করে, অনেক ছত্রাকও মরা পচা খায় যে স্যাপ্রোফাইটিক ছত্রাক, তারাও কিন্তু এটা আক্রমণ করে। আচ্ছা, আক্রমণ বেশি হলে পাতা দ্রুত শুকিয়ে যায় এবং গাছটি মারা যায়। ধানের ছড়া বন্ধ হয় এবং তাই ফলন কমে যায়। ধানের শীষে কোনো ফলন আর থাকে না, ধান যা হয় সিটা ধান হয়। তাহলে লক্ষণ পড়লাম, প্রতিকার প্রতিরোধ। ওই যে প্রথম বললাম যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, অর্থাৎ বীজটা ভালো নিতে হবে, ক্ষেতটা ভালো করে পুড়িয়ে দিতে হবে, ক্ষেতে সেচ দিতে হবে সময় মতো। তারপরে পর্যাপ্ত পরিমাণ সার দিলে, বিশেষ করে ইউরিয়া সার দিলে গাছ যখন অতি দ্রুত বেড়ে যায় তখন তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। সেই সব কারণেই সব হিসাব করে দিতে হয়। সবচেয়ে কার্যকরী হলো প্রতিরোধকমূলক প্রকরণের চাষ করা, যা ব্যাকটেরিয়া আক্রমণ করে না। বীজই রোগ জীবাণুর প্রধান বাহক, তাই বীজকে শোধন করে নিতে হবে। কপার যৌগ, ওই যে তুইতের যৌগ বা এইসব কিছু দিয়ে বীজকে কিছু চুবাই দেয় অনেক সময়। সবচেয়ে ভালো হচ্ছে সরকারি সার্টিফাইড বীজ দেওয়া, তাহলে সহজে তারা সার্টিফাইড মানে তারা হিটিং কুলিং করে বীজগুলো এই সকল বিশেষজ্ঞরা এখানে এগুলো ঠিক রাখে এবং সেই বীজগুলো আস্তে আস্তে বস্তাবন্দি করে এবং সেটাকে সুন্দর করে রক্ষা করে। তারপরে জমিতে অবশ্যই আগাছা মুক্ত রাখতে হবে। এছাড়া ধানের খড় নিজ থেকে গজানোর চারা সরাতে হবে। বীজতলায় পানি কম রাখতে হবে, অতিবৃষ্টির সময় পানি সরানোর ব্যবস্থা করতে হবে। তারপরে লাইন, একটা বীজতলার একটা ধানের একটা লাইন মাঝখানে যেন পানি সরিয়ে আসে, পানি যেন জমি না থাকে সেই চেষ্টা করতে হবে। আবার অনেক সময় অনেক ধানে কিছু পানিও রাখতে হয়। বীজ বোনা বা চারা লাগানোর আগে জমিকে ভালোভাবে শুকাতে এবং পরিত্যক্ত খড় আবর্জনা ইত্যাদি পুড়িয়ে ফেলতে হবে। রোপণের সময় চারা গাছের পাতা গাছের পাতা যখন ছেটে যাবে বা ছাঁটাই হয় তখন ওখান থেকে কিন্তু ব্যাকটেরিয়া ঢুকতে পারে। এমনকি একটা ধান ক্ষেত, তার দিকে একটা পশু দৌড়িয়ে চলে গেল, একটা গরু দৌড়িয়ে চলে গেল, ওই পশুটি অন্য জায়গাতে আসছে, তার পায়ে বা গায়ে ব্যাকটেরিয়া লেগে গেছে, এই ধান খেতে কিন্তু ব্যাকটেরিয়া আক্রমণ করে ফেলবে ইত্যাদি। এইভাবে আমরা এগুলো শিখবো, ব্যাকটেরিয়া রোগের লক্ষণ, তারপর প্রতিকার প্রতিরোধ এগুলো শিখবো। এবার আমরা শেষটা আসছি কলেরা। তাহলে দুটো জীবাণু কিন্তু এখানে কিন্তু শিখেও দিবে যে আণুবীক্ষণিক অনেক ক্ষুদ্র অণুজীব যা উদ্ভিদ প্রাণী উভয়কেই আক্রমণ করে থাকে, যা আমাদের খাদ্যে যেমন একদিকে ঘাটতি পড়ে, অপরদিকে মানুষের জীবন হানি হতে পারে। ওটা ছিল কিন্তু মাটিতে বা গাছের গায়ে হয়, এটা কিন্তু কলেরা হচ্ছে পানিবাহিত। কলেরা একটা ব্যাকটেরিয়া আমরা শিখবা, ভিব্রিও কলেরি ব্যাকটেরিয়া। এটা একটু কমা আকৃতির ব্যাকটেরিয়া, আমি আগেই পড়িয়েছি। এবং এর লক্ষণ কি? কলেরা রোগের প্রধান লক্ষণ হচ্ছে উদ্রাময়, অর্থাৎ বারবার পানি হয়ে পাতলা পায়খানা হবে। পাতলা পায়খানা হতে এবং চাল ধোয়ার পানির মতন আর বমি হবে, অর্থাৎ পানি শূন্য হয়ে যাবে। আগেকার দিনে কলেরা হলে কোনো কিছু খাওয়াইতো না, আর এখন স্যালাইন খাওয়াই, ওআরএস, এই যে ওর স্যালাইন খাওয়াই আমরা, বা সব কিছু করি, বারবার স্যালাইন খাওয়াই তার ঘাটতি পূরণ করতে হয়। এমনকি আমাদের দেশে এই ওর স্যালাইন তৈরি প্রথমে যখন হলো তখন কীভাবে 1 চিমটি লবণ, আধা কেজি পানি, 1 চিমটি লবণ, 1 মুষ্টি আখের গুড় দিয়ে তারপর ঘুটিয়ে খাওয়াই, এটা হচ্ছে আমাদের স্যালাইন ছিল। এখন তো খুব সুন্দরভাবে স্যালাইন পাওয়া যায়। কলেরা রোগের প্রধান লক্ষণ হলো প্রবল উদ্দাময় তথা ডায়রিয়া। পায়খানার প্রথম দিকে মল থাকে, পরে চাল ধোয়া পানির মতন হয়ে যায়, এটা মনে রাখতে হবে, চাল ধোয়া পানির মতো হয়ে যায়। রোগীর দেহে জ্বর থাকে এবং বমি হতে পারে, বমিও ঘন ঘন পানির ন্যায় পাতলা। আচ্ছা, এটা কিন্তু একটা সিকিউরিটি দেবে। হ্যাঁ, সুমনার ছোট্ট মেয়ে, তার বয়স 3 মাস, সে হঠাৎ করে বমি করার সঙ্গে সঙ্গে চাল ধোয়া পানির মতন পাতলা পায়খানা করছে। ডাক্তারের কাছে গেলে ডাক্তার তাকে চিকিৎসা দিল। ক খ দুটো প্রশ্ন দিল। গয়ে বলল সুমনার বাচ্চার বা ওই বেবির রোগের কি বলে, রোগের কারণ কি, কারণ মানে এইটা রোগের কারণ ও লক্ষণ সমূহ উল্লেখ করো, তারপর প্রতিকার সমূহ ব্যাখ্যা করো। তাহলে প্রতিকার, কলেরা রোগীর দেহে অতিমাত্রায় পানি ও লবণ বেড়ে যায়, তাই পানি ও লবণ সব সমন্বয়ের জন্য তার শিরায় বা সবচেয়ে স্যালাইন দেওয়া হয় যদি না খায়। অতিমাত্রায় পানি লবণ বেড়ে যায়, তাই পানি ও লবণ সমন্বয়ের জন্য তার হাসপাতালে স্থানান্তর করতে হয়, ডাক্তারের পরামর্শ নিতে এবং প্রয়োজনে অ্যান্টিবায়োটিক দিতে তাকে স্যালাইন খাওয়াতে হয়। প্রতিরোধ, কলেরা কিন্তু পানিবাহিত রোগ, খুব কেয়ারফুল। তুমি একটা সুন্দর টিউবওয়েল থেকে পানি খাচ্ছ, টিউবওয়েলের জায়গায় পচা নালা নর্দমা, ওখান থেকে কিন্তু ব্যাকটেরিয়া ওই টিউবওয়েলের পানিতে যাচ্ছে, তোমার পেটে ঢুকে ফেলতেছে। তাই বলছে
কলেরা একটি পানিবাহিত রোগ, তাই বিশুদ্ধ পানি পান করার ব্যবস্থা করতে হবে। দূষিত পানি বা বাসি খাবার, পচা খাবার বা পানীয় এসব বর্জন করতে হবে, এই কথাটা বলা হয়েছে। যাই হোক, আমি কলেরা রোগের জীবাণু এবং তোমাদের শেষ করে ফেলি এখন। কলেরা রোগের জীবাণু সম্বন্ধে তার প্রতিকার বা সব কিছু আমরা পড়লাম। যাই হোক, আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা এরপরে আরও কিছু আছে যেটা তোমার এটা খুব দরকার নেই, এটা হচ্ছে তোমার প্র্যাকটিক্যালের জন্য দেখাবো। ওই যে মাইক্রোস্কোপে যখন একটু অল্প একটু দধি নিয়ে, যখন টক দধি নিয়ে দেখানো হবে, তখন বিভিন্ন শেপের ব্যাকটেরিয়া দেখানো হবে, এটা আমরা দেখাবো এখানে আর কি। বুঝতে পারছো? যাও, আমরা অণুবীক্ষণ যন্ত্রে এরকম দেখাবো, তোমরা পরবর্তীতে আমরা দেখাবো। আশা করি সবাই বুঝতে পেরেছো। সকলকে ধন্যবাদ। তোমরা সবসময় সাবধানে থাকবা, বিশেষ করে এই সকল অণুজীবীর মাধ্যমে সাবধানে থাকবা। এবং এখন যে করোনা ভাইরাস, পাশাপাশি ব্যাকটেরিয়া, সবগুলো থেকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবা। হাতের সাবান দেওয়া, হাত মুখ ধোয়া, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং পরিষ্কার পরিচ্ছন্ন খাবার যে প্লেটে খাবে সেটাও পরিষ্কার পরিচ্ছন্ন ছাড়া কখনো থাকবে না। আশা করি ভালো থাকবে এবং তোমরা সকলে সুস্থ থাকো। আগামী দিন আমি ম্যালেরিয়া জীবন পড়াবো।